রাশিয়ার সাথে সীমা লঙ্ঘন করলে ভুগতে হবে, ভ্লাদিমির পুতিনের হুঁশিয়ারি। রপ্তানি নিষেধাজ্ঞা সত্ত্বেও ভারত থেকে কোভিড ভ্যাকসিন পেতে বাংলাদেশের জোর কূটনৈতিক তৎপরতা, বলছেন পররাষ্ট্রমন্ত্রী একে আব্দুল মোমেন। ভারত লাস্ট কনসাইনমেন্টটা পাঠায় নাই, এর মধ্যে ভারত আমাদের কথা দিয়েছে ভারতের রাষ্ট্রদূত এই মুহূর্তে নয়াদিল্লিতে আছেন, যাতে আমাদের সরবরাহ ডিস্টার্ব না হয়, সেই জন্য তিনি ওখানে কাজ করছেন। বাংলাদেশে যৌথ উদ্যোগে স্পুটনিক ভ্যাকসিন উৎপাদনে রাশিয়ার প্রস্তাব, কিন্তু সক্ষমতা কতটা রয়েছে বাংলাদেশের, বিশ্লেষণ শুনবেন। আর আজকের ম্যাগাজিনের বিষয় বিজ্ঞান। তবে অনুষ্ঠানের শুরুতে এখনকার মতো সর্বশেষ বিশ্ব সংবাদ। বিবিসি বাংলা বিশ্ব সংবাদ পড়ছে মোয়াজ্জেম হোসেন। প্রেসিডেন্ট পুতিন হুঁশিয়ার করেছেন যে কোনো দেশ রাশিয়ার সঙ্গে আচরণের সীমা লঙ্ঘন করলে তাকে অনুশোচনা করতে হবে। তবে সেই সীমার আওতা ঠিক কী হবে তার কোনো ব্যাখ্যা তিনি দেননি। পশ্চিমা দেশগুলোর সঙ্গে মস্কোর অবনতিশীল সম্পর্কের মাঝে জাতির উদ্দেশ্যে দেয়া তার বাৎসরিক ভাষণে মিস্টার পুতিন বলেন, রাশিয়া যখন অন্য দেশের সঙ্গে সম্পর্ক ভালো করতে চাইছে, সে সময় কিছু দেশ বিরোধ তৈরি করছে। মিস্টার পুতিনের ভাষণের বড় অংশ জুড়ে ছিল করোনা ভাইরাস মহামারী এবং তিনি সবাইকে ভ্যাকসিন নেয়ার অনুরোধ করেন। যুক্তরাষ্ট্রের অ্যাটর্নি জেনারেল ঘোষণা করেছেন যে মিনিয়াপোলিস পুলিশ বিভাগের কর্মকাণ্ডে সংবিধান লঙ্ঘনের প্রবণতা রয়েছে কিনা তা তদন্ত করা হবে। কৃষ্ণাঙ্গ যুবক জর্জ ফ্লয়েডের হত্যায় শ্বেতাঙ্গ এক সাবেক পুলিশ কর্মকর্তা আদালতে দোষী প্রমাণিত হওয়ার পর মেরিক গার্ল্যান্ড এই সিদ্ধান্তের কথা জানান। তিনি বলেন, তদন্তে মিনিয়াপোলিস পুলিশের নিয়মকানুন, রীতিনীতি এবং প্রশিক্ষণ খুঁটিয়ে দেখা হবে। ভারতের মহারাষ্ট্রে একটি হাসপাতালে অক্সিজেন ট্যাঙ্কে লিকের পর ২২ জন কোভিড রোগীর মৃত্যুর পর সরকার তদন্তের নির্দেশ দিয়েছে। ট্যাঙ্ক থেকে সাদা মেঘের মতো অক্সিজেনের কুণ্ডলী উপরে উঠছে, এমন ভিডিও ফুটেজ সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে। সরকারি কর্মকর্তারা বলছেন, গুরুতর অসুস্থ বেশ কিছু রোগীর মৃত্যুর পিছনে এই ঘটনার যোগসূত্র থাকতে পারে। করোনা ভাইরাসের রেকর্ড সংক্রমণের ফলে ভারতের বেশ কিছু রাজ্যের স্বাস্থ্য ব্যবস্থা প্রচণ্ড চাপে পড়েছে। করোনা ভাইরাস মোকাবেলায় জার্মানির কেন্দ্রীয় সরকারের হাতে বাড়তি ক্ষমতা দেওয়ার এক প্রস্তাব অনুমোদন করেছে সেদেশের পার্লামেন্ট। সংক্রমণ একটি মাত্রা অতিক্রম করলে এখন থেকে আঞ্চলিক সরকারগুলোকে কারফিউ এবং লকডাউন আরোপে বাধ্য করতে পারবে কেন্দ্রীয় সরকার। ওই প্রস্তাবের উপর ভোটাভুটির আগে বার্লিনে পার্লামেন্ট ভবনের বাইরে লকডাউন বিরোধী বহু মানুষ বিক্ষোভের জন্য জড়ো হয়। ইন্দোনেশিয়ার নৌবাহিনী বলছে তাদের একটি সাবমেরিনের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে। সাবমেরিনটি খুঁজে বের করতে তল্লাশি চলছে এবং অস্ট্রেলিয়া ও সিঙ্গাপুরের সাহায্য চাওয়া হয়েছে। বালি দ্বীপের কাছে এক টর্পেডো মহড়ার সময় সাবমেরিনটির সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায় বলে জানা যাচ্ছে। সিরিয়ার নেতা বাশার আল আসাদ আগামী মাসে অনুষ্ঠেয় প্রেসিডেন্ট নির্বাচনে তাঁর প্রার্থী হওয়ার কথা আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেছেন। সিরিয়ার বিরোধী দল এবং যুক্তরাষ্ট্র এই নির্বাচনের সমালোচনা করে বলেছে, মিস্টার আসাদের অবস্থানকে ধরে রাখতেই এই নির্বাচন সাজানো হয়েছে। বিশ্লেষকরা বলছেন, বাশার আল আসাদ যে বিপুল ভোটে জয়ী হবেন তা নিয়ে কোনো সন্দেহ নেই। আপনারা শুনছেন বিবিসি বাংলার রাতের অধিবেশন পরিক্রমা। রেডিও ছাড়াও অনুষ্ঠান আপনারা লাইভ শুনতে পাচ্ছেন আমাদের ওয়েবসাইটের ঠিকানা www.bbcbangla.com। পরিক্রমায় আপনাদের স্বাগত জানাচ্ছি শাকিল আনোয়ার। বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী একে আব্দুল মোমেন বলেছেন যে ভারতে কোভিড ভ্যাকসিন রপ্তানির উপর নিষেধাজ্ঞা সত্ত্বেও সেখান থেকে টিকা আনার জোর কূটনৈতিক তৎপরতা শুরু হয়েছে এবং এর জন্য ঢাকায় নিযুক্ত ভারতের রাষ্ট্রদূত দিল্লিতে গেছেন। ওদিকে সরকারের উচ্চমহল থেকে স্বীকার করা হয়েছে যে দ্বিতীয় ডোজ টিকার জন্য প্রয়োজনীয় ডোজের চেয়ে ১২ লাখ ডোজের ঘাটতি দেখা দিয়েছে বাংলাদেশে। সরবরাহের অনিশ্চয়তার কারণে প্রথম ডোজ টিকা দেয়া অব্যাহত রাখা হলেও এর হার অনেক কমে এসেছে। আরও জানাচ্ছেন ঢাকা থেকে কাদির কল্লোল। চুক্তি অনুযায়ী ভারতের সিরাম ইনস্টিটিউট থেকে বাংলাদেশে প্রতি মাসে ৫০ লাখ ডোজ করে টিকা আসার কথা ছিল, কিন্তু গত ২ মাসে কোনো চালান আসেনি।
কবে নাগাদ টিকার চালান আসতে পারে সেটাও কেউ বলতে পারছে না। চুক্তির পর ভারতের সিরাম ইনস্টিটিউট থেকে 2টি চালানে 70 লাখ ডোজ টিকা বাংলাদেশ পেয়েছে গত জানুয়ারি এবং ফেব্রুয়ারি মাসে। এছাড়া ভারত সরকার উপহার হিসেবে দিয়েছে 32 লাখ ডোজ। কিন্তু এখনও পর্যন্ত প্রথম ডোজ টিকা যে সংখ্যক মানুষ নিয়েছেন তাতে প্রায় 12 লাখ ডোজ টিকার ঘাটতি থাকার কথা বলছে সরকারি সূত্রগুলো। স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক আবুল বাশার মোহাম্মদ খুরশিদ আলম বলেছেন, টিকা কার্যক্রমে কিছুটা চ্যালেঞ্জ হতে পারে। তিনি উল্লেখ করেছেন, টিকার সরবরাহ নিয়ে তাদের চিঠির জবাব দিয়েছে সিরাম ইনস্টিটিউট, কিন্তু তাতে ভারত সরকারের রপ্তানি নিষেধাজ্ঞার কথা তুলে ধরা হয়েছে। আমাদের ম্যাক্সিমামই দেওয়া হয়ে যাবে, কিছু হয়তো নিয়ে হয়তো চ্যালেঞ্জ হতে পারে, কিন্তু আমরা আশা করছি পেয়ে যাবো। ভ্যাকসিন যেটা আমরা কিনেছিলাম সেটার চালানগুলো সময় মতন এসে পৌঁছায়নি। আমরা এই ব্যাপারে সিরামকে চিঠি দিয়েছি, ভ্যাকসিন গ্রুপে চিঠি দিয়েছি। তারা তার জবাবে জানিয়েছে যে আমাদের ভ্যাকসিন রেডি আছে, ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের ক্লিয়ারেন্স পেলেই তারা আমাদের ভ্যাকসিন দিতে পারবে। আমাদের সময় আছে, আশা করছি এটার মধ্যে হয়তো কিছু না কিছু আমরা পেয়ে যাব। বাংলাদেশ সরকার বেসরকারি কোম্পানি বেক্সিমকোর মাধ্যমে ভারতের সিরাম ইনস্টিটিউট থেকে অক্সফোর্ড অ্যাস্ট্রাজেনেকার 3 কোটি ডোজ টিকা কেনার চুক্তি করেছিল। স্বাস্থ্য অধিদপ্তরের কর্মকর্তারা জানিয়েছেন, এখন এসে বেক্সিমকোর পক্ষ থেকেও টিকা পাওয়ার ব্যাপারে বাংলাদেশ সরকারকে ভারতের সাথে জোর কূটনৈতিক তৎপরতা চালানোর অনুরোধ করা হয়েছে। কোম্পানিটির কোনো বক্তব্য পাওয়া যায়নি, তবে পররাষ্ট্রমন্ত্রী একে আব্দুল মোমেন বলেছেন তারা তৎপরতা চালাচ্ছেন এবং টিকা পাওয়ার ক্ষেত্রে সমস্যা হবে না বলে তিনি মনে করছেন। ভারত আমাদের বলেছে যে বাংলাদেশের সাথে যে এগ্রিমেন্টটা হয়েছিল, এই নতুন যারা অ্যারেঞ্জমেন্ট করেছে তার আগে, সো আমরা উই শুড নট বি এফেক্টেড বাই দ্য নিউ পলিসি। তবে যেহেতু ভারতের নিজেদেরই খুব চাহিদা অনেক বেড়েছে এবং অনেক আন্দোলন হচ্ছে যে কোথাও দিবা না, সেই জন্যে আমরা এবং ভারত সময় মতো লাস্ট কনসাইনমেন্টটা পাঠায় নাই। এর মধ্যেও ভারত আমাদের কথা দিয়েছে, ভারতের রাষ্ট্রদূত এই মুহূর্তে নয়াদিল্লিতে আছেন, যাতে আমাদের সরবরাহ ডিস্টার্ব না হয় সেই জন্য তিনি ওখানে কাজ করছেন। বিশেষজ্ঞরা বলেছেন, আগে থেকেই বিকল্প না রেখে একটি প্রতিষ্ঠানের উপর নির্ভর করার কারণেই বাংলাদেশ টিকা সরবরাহের ক্ষেত্রে অনিশ্চয়তায় পড়েছে। তবে এখন বিকল্প উপায় বা অন্য দেশ থেকে টিকা কিভাবে আনা যাবে তা যাচাই করে প্রতিবেদন তৈরির জন্য সরকার একটি কমিটি গঠন করেছে। সেই কমিটিকে 7 দিনের মধ্যেই প্রতিবেদন দিতে হবে। পররাষ্ট্রমন্ত্রী মিস্টার মোমেন অবশ্য বলেছেন, রাশিয়া এবং চীনের টিকা আনার জন্য ইতিমধ্যেই তৎপরতা শুরু করা হয়েছে। রাশিয়ানদের নিজেদের উৎপাদন ক্যাপাসিটিটা সীমিত, সেই জন্য আমাদের একটা প্রস্তাব দিয়েছে যে তোমাদের দেশে আমরা ক্রো প্রোডাকশনে যেতে চাই। তোমাদের দেশে অনেক ভালো ভালো ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রি আছে, তারা যদি ইচ্ছা প্রকাশ করে তাহলে আমরা এই টেকনোলজি ওদের সাথে শেয়ার করে উইল প্রডিউস ইট। এইটা আমাদের পছন্দ হয়েছে, আমরা এই জন্য এর উপরে কাজ করতেছি। উই আর ওয়ার্কিং অন দ্যাট, যে রাশিয়ান থেকে কো প্রোডাকশন বেসিসে আনার ব্যবস্থা করছি। আর তাছাড়াও আমরা চায়না থেকেও আনার প্রচেষ্টা চালিয়ে যাচ্ছি এবং উই আর ওয়ার্কিং অন দ্যাট অলসো। মিস্টার মোমেন দাবি করেছেন, রাশিয়ার সাথে যৌথভাবে বাংলাদেশে টিকা উৎপাদনের সক্ষমতা রয়েছে এবং 3 মাসের মধ্যেই এই উৎপাদন শুরু করা সম্ভব হতে পারে। কাদির কল্লোল তার রিপোর্টে শুনছিলেন যে রাশিয়া বাংলাদেশে স্থানীয় ওষুধ কোম্পানিগুলোর সাথে যৌথভাবে স্পুটনিক ভ্যাকসিন উৎপাদনের প্রস্তাব দিয়েছে। কথা বলেছেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী একে আব্দুল মোমেন। কিন্তু ভ্যাকসিন তৈরির সক্ষমতা কতটা রয়েছে বাংলাদেশের, এই ধারণা পেতে আমি কথা বলেছিলাম ঢাকা বিশ্ববিদ্যালয়ের বায়োমেডিক্যাল রিসার্চ সেন্টারের পরিচালক অধ্যাপক ABM ফারুকের সাথে। আমাদের দেশের ওষুধ কোম্পানিগুলো তাদের সক্ষমতা আছে কয়েকটি। অনেকেই এখন 152টা দেশে ওষুধ রপ্তানি করে, যার মধ্যে উন্নত বিশ্ব সেগুলো আছে। ভ্যাকসিনের ব্যাপারে আমাদের ওই সংখ্যাটা কম। 3টি কোম্পানি যথেষ্ট পরিমাণে সক্ষম এই ভ্যাকসিন তৈরি করার জন্য। আমরা mRNA এর কথা বলছি না, কারণ সেই প্রযুক্তিটি আরেকটু উচ্চ প্রযুক্তি। কিন্তু এডিনো ভাইরাসের যে ভ্যাকসিন, সেই ভ্যাকসিন কিন্তু আমরা তৈরি করতে পারি। এমনকি আমাদের যে সরকারি মহাখালীতে যে সরকারি যে কারখানাটি আছে ভ্যাকসিন তৈরির জন্য, তারা বহুদিন ধরে টাইফয়েড, কলেরা, জলাতঙ্ক এই ধরনের বিভিন্ন অসুখের জন্য কিন্তু তারা ভ্যাকসিন বানিয়েছে। তো এখন সেই অভিজ্ঞতা আমাদের আছে। প্রফেসর ফারুক, একটা বিষয় সেটা হচ্ছে বাংলাদেশে যে 3টি কোম্পানির কথা বলছেন বা সরকারি যে প্রতিষ্ঠান তারা তৈরি করছে,
বিভিন্ন ধরনের ভ্যাকসিন, সেটা নিশ্চয়ই বাংলাদেশের ব্যবহারের জন্য। এখন রাশিয়া যদি বা স্পুটনিক কর্তৃপক্ষ যদি বাংলাদেশে এখানে তৈরি করতে চায় তাদের টিকা, তাহলে তারা নিশ্চয়ই একটা ম্যাস প্রোডাকশন চাইবে, যে শুধু বাংলাদেশের ব্যবহারের জন্য না, সেটা সারা অন্যান্য পৃথিবীর অন্যান্য জায়গায়ও যাতে মানে এক্সপোর্ট করা যায়। সেই ধরনের ম্যাস প্রোডাকশনের জন্য যে ধরনের প্রশিক্ষিত মানুষ দরকার, সেটা কি বাংলাদেশের আছে? এটি আছে, আমরা বলবো এই জন্য যে আমরা কিন্তু ভ্যাকসিন বিভিন্ন ওষুধের তৈরি করছি অনেকদিন ধরেই। এগুলো তৈরির জন্য লাগবে ফার্মাসিস্ট, লাগবে বায়োকেমিস্ট, মাইক্রোবায়োলজিস্ট, বায়োটেকনোলজিস্ট, মার্কিন যুক্তরাষ্ট্র থেকে শুরু করে অস্ট্রেলিয়া, জাপান, ইউরোপের বিভিন্ন দেশ, সর্বত্র কিন্তু আমাদের বাংলাদেশি ফার্মাসিস্ট, বায়োকেমিস্ট্রি, বায়োটেকনোলজি, মাইক্রোবায়োলজি তাদের লোকজন চাকরি করছে। আর ফ্যাসিলিটিজের ব্যাপারে যেটি বলবো, এডিনোভাইরাস ধরনের ভ্যাকসিনের জন্য ফার্মেন্টেশন ট্যাঙ্ক এবং তার সঙ্গে যে আনুষঙ্গিক যে কাজগুলো, সেগুলো কিন্তু আমাদের আছে। এখন একটা ব্যাপারে কিন্তু চ্যালেঞ্জ একটা আছে, আমি আপনার সঙ্গে এক জায়গাতেই একমত, সেটি হলো এর যে কাঁচামাল, অর্থাৎ যে মিডিয়া, এই মিডিয়াটা কিন্তু আমাদের এখানে নেই। এমনকি ভারত থেকে আমরা যে সিরাম ইন্ডিয়া থেকে টিকাগুলো আনি, তারাও কিন্তু মিডিয়া তৈরি করেন না। পৃথিবীতে মাত্র 4-5টা কোম্পানি তারাই মিডিয়া তৈরি করে এবং তারাই কিন্তু সব জায়গায় সরবরাহ করছে। ওই রাশিয়ান সরকার যদি আমাদের এখানে আসেন, তারা যদি জয়েন্ট ম্যানুফ্যাকচারিং করতে চান, তাদেরকে কিন্তু সেই প্রযুক্তি দিতে হবে, একই সঙ্গে ওই কাঁচামালটুকু, অর্থাৎ ওই মিডিয়া, সেটা নিশ্চয়তা দিতে হবে। প্রফেসর ফারুক, ধরুন যদি পরিস্থিতি এরকম হয় যে আগামী মাসেই রাশিয়া এবং বাংলাদেশের সাথে একটা চুক্তি হয়ে গেল স্পুটনিকের সাথে, এটার সিদ্ধান্ত হওয়ার পরে কারখানা তৈরি, কারখানা থেকে বেরোনো ভ্যাকসিন কতদিনের সময়? এটা 3 মাস, মানে 3 মাসের ভিতরেই সম্ভব? সম্ভব, যদি আমাদের কাজগুলোতে কোথাও কোনো আমলাতান্ত্রিক জটিলতা না থাকে। ওই ফাইল এখান থেকে ওখানে যায়, ওখান থেকে ওখানে, সেখান থেকে ওই কমিটি, এইসব যদি না হয়, তাহলে কিন্তু আপনি যদি টেকনোলজিটা আনেন এবং আমাদের কারখানাগুলো এখন যে অবস্থাতে আছে, তারা কিন্তু শুরু করতে পারবে। স্পুটনিক এটা কোভিডের বিরুদ্ধে কতটা কাজ করবে সেটা নিয়ে কিন্তু নানা দেশে এখনো বিতর্ক আছে। আপনাদের কাছে কি খবর আছে, কতটা সক্ষম কোভিড মোকাবেলায়? আসলে স্পুটনিক নিয়ে যে একটু সন্দেহ বা বিতর্ক আছে, সেটির জন্য তারাই দায়ী। তারা ওই তাড়াহুড়া করে অ্যাপ্রুভাল দিতে গিয়ে একটু আগে দিয়ে ফেলেছে আর কি। কিন্তু পরবর্তীকালে তারা কিন্তু আবার ওই ক্লিনিক্যাল ট্রায়াল 3 যেটা, সেই পর্যায়ের ট্রায়ালটা কিন্তু করেছে এবং করেছে ব্যাপক আকারেই করেছে, বিভিন্ন দেশে করেছে, বিভিন্ন জাতি গোষ্ঠী, বিভিন্ন মহাদেশ। সর্বশেষ যে স্টাডিটা এসছে, সেটি দেখা যাচ্ছে 97.5% এফিকেসি, হুইচ ইজ মোর দেন এনাফ। তবে এই এফিকেসি সব জায়গায় যে সব জাতিগোষ্ঠীর ক্ষেত্রে একই রকম হবে তা না, কিন্তু কোথাও একটু বাড়তে পারে, কোথাও একটু কমতে পারে, এবং এটা সব ভ্যাকসিনের দ্বারাই চলছে। এবং সেজন্য বাংলাদেশে কি ট্রায়াল দরকার আপনার মনে হয়? আমার কাছে মনে হয় যে এখন আর এটা আমাদের দরকার নাই ট্রায়ালের, কারণ এটা অলরেডি যেহেতু বিভিন্ন দেশে হয়েছে, এখন সেহেতু আমরা এটা ইমার্জেন্সি ইউজ অ্যাপ্রুভাল দিতেই পারি, দেওয়াই উচিত। আরেকটি বিষয় হলো, একটা ভালো খবর, সেটি হলো যে সবগুলো ভ্যাকসিনই আপনার এখন পর্যন্ত দেখা যাচ্ছে যে সাউথ আফ্রিকান এবং ব্রিটিশ ভ্যারিয়েন্টের বিরুদ্ধে তেমন কাজ করে না। কিন্তু তেমন কাজ করে না গুলোর মধ্যে আবার স্পুটনিকটা একটু বেটার, তুলনামূলকভাবে ভালো বা মন্দের ভালো। আমি কথা বলছিলাম অধ্যাপক ABM ফারুকের সাথে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের বায়োমেডিক্যাল রিসার্চ সেন্টারের পরিচালক তিনি। আপনাদের জানিয়ে রাখি যে আজকের ম্যাগাজিনের বিষয় বিজ্ঞান। কিছুক্ষণ পর তার আগে অন্য একটি প্রসঙ্গ। ভারতের মহারাষ্ট্রে নাসিক শহরের একটি সরকারি কোভিড হাসপাতালে অক্সিজেন সরবরাহ বিঘ্নিত হয়ে একসঙ্গে অন্তত 22 জন রোগী আজ মারা গেছেন বলে জানা গেছে। ওই হাসপাতালের সামনে একটি ট্যাঙ্কার থেকে অক্সিজেন লিক হওয়ার জেরেই এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটেছে বলে বলা হচ্ছে। প্রশাসন এখন এর তদন্তের নির্দেশ দিয়েছে। মহারাষ্ট্রে এই ঘটনা এমন দিনে ঘটল যেদিন ভারতে দৈনিক শনাক্ত নতুন কোভিড রোগীর সংখ্যা রেকর্ড 3 লাখের কাছাকাছি পৌঁছেছে এবং সারা দেশ জুড়ে কোভিড রোগীদের জন্য অক্সিজেনের হাহাকারও চরমে পৌঁছেছে। এ বিষয়ে আরও জানাচ্ছেন দিল্লি থেকে আমাদের সংবাদদাতা শুভজ্যোতি ঘোষ। ভারতের যে রাজ্যে কোভিড পরিস্থিতি সবচেয়ে শোচনীয়, সেই মহারাষ্ট্রের নাসিকে জাকির হুসাইন মিউনিসিপ্যাল হাসপাতাল এই মুহূর্তে শুধুমাত্র কোভিডের জন্য নির্দিষ্ট হাসপাতাল হিসেবে কাজ করছে। আজ সকালেও সেখানে অন্তত 150 রোগী ভর্তি ছিলেন, যাদের হয় ভেন্টিলেটরে রেখে বা 24 ঘন্টা অক্সিজেন সরবরাহ করে চিকিৎসা চলছিল।
কিন্তু দুপুরের দিকে হাসপাতালের ঠিক বাইরে যখন একটি অক্সিজেন ট্যাঙ্কার থেকে তাদের স্টোরেজে জীবনদায়ী এই গ্যাসটি ভরা হচ্ছিল, তখনই মারাত্মক লিকেজের ঘটনা ঘটে। সঙ্গে সঙ্গে ঘন সাদা ধোঁয়ায় চারপাশ ছেয়ে যায়, আর হাসপাতালে যে রোগীদের অক্সিজেন দেওয়া হচ্ছিল তাদের সাপ্লাই বন্ধ হয়ে যায়। অক্সিজেনের যোগান বন্ধ ছিল আধ ঘন্টার কিছু বেশি সময়, কিন্তু এর মধ্যেই হাসপাতালের অন্তত 22 জন রোগী প্রাণ হারান। अत्यंत दुर्दैवी आणि अत्यंत दुःखद घटना आहे आणि मला असं वाटतं की याबाबत मी तिथले स्थानिक कमिशनरला মহারাষ্ট্রের স্বাস্থ্যমন্ত্রী রাজেশ টোপে বিকেলে সাংবাদিকদের বলেন, ঘটনাটি অত্যন্ত দুঃখজনক। আমরা স্থানীয় কর্মকর্তাদের কাছে বিষয়টি নিয়ে খোঁজ খবর করছি। নিহতদের মধ্যে 11 জন পুরুষ ও 11 জন নারী ছিলেন। এখানে স্বাস্থ্যকর্মীদের গাফিলতি ছিল কিনা এখনই বলা যাবে না, তবে প্রাথমিকভাবে এটা একটা টেকনিক্যাল গ্লিচ বা যান্ত্রিক ত্রুটি বলেই মনে হচ্ছে। তবে সরকার এর বিশদে তদন্তের নির্দেশ দিয়েছে। आता निग्लिजन्स म्हणावं का वर्कमॅनशिप त्यातलं जो काम केलं, ज्यावेळी काम केलेलं काल माझ्या पेशंटची मी ऑक्सिजन लेवल चेक केली 84 होती। माझा पेशंट काल मी त्याला सूप वगैरे पाजून गेलो। पेशंट নাসিকের হাসপাতালে নিহতদের একজনের পরিজন ভিকি যাদব বলছিলেন, তিনি কাল রাতেও এসে দেখে গেছেন তাদের রোগী ভালোই আছেন, অক্সিজেন সাপ্লাইও ঠিকমতোই চলছে। মাত্র একবেলার মধ্যে কিভাবে সেটা দুম করে বন্ধ হয়ে মানুষটা চলে গেলেন তিনি তা এখনো বুঝেই উঠতে পারছেন না। वरती पण उठू नाही, कुठे पुरं हॉस्पिटल फिरलो मी, मला उठू कुठंच भेटला नाही आणि 5-10 मिनिटात त्यांची लाईन लीक झाली। ओटू नंतर लाईन लीक झाली। এর আগে আজ সকালে দিল্লিতে স্বাস্থ্য মন্ত্রণালয় জানায়, তার আগের 24 ঘন্টায় ভারতে 2,95,000-এরও বেশি নতুন কোভিড রোগী শনাক্ত হয়েছেন এবং মারা গেছেন 2023 জন, যে দুটোই নতুন রেকর্ড। অক্সিজেনের তীব্র আকাল এই ভয়াবহ পরিস্থিতিকে আরও হৃদয় বিদারক করে তুলেছে। দেশের বহু হাসপাতালই অক্সিজেনের অভাবে ধুঁকছে। দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল কাল রাতেই কেন্দ্রকে জরুরি SOS পাঠিয়ে বলেন, শহরের প্রধান হাসপাতালগুলোতে আর মাত্র কয়েক ঘন্টার মতো অক্সিজেন অবশিষ্ট আছে। এই তীব্র সংকটের জন্য কেন্দ্রকে দায়ী করেছেন কংগ্রেসের প্রিয়াঙ্কা গান্ধীও। India's production capacity for oxygen is one of the largest in the world. फिर ऑक्सीजन की कमी क्यों हो रही है? क्योंकि उसको ट्रांसपोर्ट करने के माध्यम। তিনি এদিন বলেন, বিশ্বে যেসব দেশ সবচেয়ে বেশি মেডিকেল অক্সিজেন তৈরি করে ভারত তার একটি। তারপরেও এই পরিস্থিতি কারণ আমাদের অক্সিজেন পরিবহনের কাঠামোই তৈরি করা হয়নি। অথচ আমরা 8-9 মাসের ওপর সময় পেয়েছিলাম। সরকারের নিজস্ব সিরো সার্ভেও বলেছিল সেকেন্ড ওয়েভ অবধারিত, কিন্তু আমরা সেসব গায়ে মাখিনি। ফলে আজ দেশে মাত্র 2000 এমন ট্রাক আছে যেগুলো অক্সিজেন পরিবহনে সক্ষম। দেশে অক্সিজেন আছে অথচ সেগুলো হাসপাতালে পৌঁছানোর উপায় নেই। ভাবা যায় कि देश में ऑक्सीजन उपलब्ध है लेकिन जहां पहुंचना चाहिए वहां पहुंच नहीं पा रहा है। এরই মধ্যে কেন্দ্রীয় বাণিজ্য মন্ত্রণালয়ের পরিসংখ্যানে আজ প্রকাশ পেয়েছে, চলতি বছরের জানুয়ারিতে তার আগের বছরের তুলনায় ভারত বিদেশে 734% বেশি অক্সিজেন রপ্তানি করেছে। দেশের প্রয়োজনের কথা না ভেবে এই বিপুল পরিমাণ অক্সিজেন বাইরে পাঠানোর জন্য সরকারকে এখন তীব্র সমালোচনার মুখে পড়তে হচ্ছে। শুভজ্যোতি ঘোষ, দিল্লি থেকে। আপনারা বিবিসি বাংলা শুনছেন ঢাকায়, কুমিল্লায়, সিলেটে। আপনারা যেখানে আছেন বিবিসি বাংলা আপনার সাথেই আছে। আপনারা শুনছেন বিবিসি বাংলার রাতের অধিবেশন পরিক্রমা রেডিও ছাড়াও অনুষ্ঠান। আপনারা লাইভ শুনতে পাচ্ছেন আমাদের ওয়েবসাইটে www.bbcbangla.com। এবারে আজকের ম্যাগাজিন বিজ্ঞানের আসর। মঙ্গল গ্রহে হেলিকপ্টার উড়িয়ে ইতিহাস সৃষ্টি করল নাসা। পৃথিবীর বাইরে অন্য একটি গ্রহে এরকম ড্রোন ওড়ানো কতটা কঠিন? এটা ভীষণই চ্যালেঞ্জ। ডেন্সিটি যে অ্যাটমসফিয়ারের ওটা হচ্ছে 1% পৃথিবীর তুলনায়। 10 ফিট যে ড্রোনটা উড়েছে সেইটার তুলনা হচ্ছে পৃথিবীতে একটা হেলিকপ্টারকে মাউন্ট এভারেস্ট মানে 30,000 ফিট উঁচুতে ওড়ানো। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর এই প্রথম জ্বালানির চাহিদা ছিল সবচেয়ে কম, কারণ করোনা ভাইরাস মহামারী। এসব নিয়েই এ সপ্তাহের বিজ্ঞানের আসর পরিবেশন করছি মিজানুর রহমান খান। মঙ্গল গ্রহে মার্কিন মহাকাশ সংস্থা নাসার ছোট্ট একটি হেলিকপ্টার ওড়ানোর কথা আপনারা হয়তো ইতোমধ্যেই জেনেছেন। ইনজেনিউইটি নামের এই হেলিকপ্টারটি উড়েছিল 1 মিনিটেরও কম সময়। তবে নাসার বিজ্ঞানীদের কাছে এটা এক ঐতিহাসিক ঘটনা, কারণ পৃথিবীর বাইরে আরেকটি গ্রহে এই প্রথম ইঞ্জিন চালিত একটি এয়ারক্রাফট ওড়ানো হলো।
খবরটি নাসার নিয়ন্ত্রণ কক্ষে পৌঁছানোর পর তারা উল্লাসে ফেটে পড়েন। Engineers reporting having performed spin up, takeoff, climb, hover, descent, landing, touchdown, and spin down. নাসার বিজ্ঞানীরা আগামী দিনগুলোতে সেখানে আরও কিছু দুঃসাহসিক ফ্লাইট পরিচালনারও প্রতিশ্রুতি দিয়েছেন। এসবের উদ্দেশ্য হবে মঙ্গলে প্রযুক্তির সীমা কোথায় সেটা পরীক্ষা করে দেখা। এবছরের ফেব্রুয়ারি মাসে মঙ্গলে পাঠানো পার্সিভিয়ারেন্স মহাকাশ যানের পেটের ভেতরে করে এই হেলিকপ্টারটি পাঠানো হয়েছে। ক্যালিফোর্নিয়ায় নাসার এই প্রকল্পের ম্যানেজার মিমি অং এই ঘটনাকে পৃথিবীর রাইট ব্রাদার্স মুহূর্তের সঙ্গে তুলনা করছেন। উইলবার এবং অরভিল রাইটস এই দুই ভাই 1903 সালে পৃথিবীতে প্রথম শক্তিচালিত বিমান উড়িয়েছিলেন। এখন মঙ্গলে সেই একই ঘটনা ঘটল। Altimeter data confirms that Ingenuity has performed its first flight. হেলিকপ্টারটি উড়েছিল 3 মিটারের সামান্য উপরে। মাত্র 1.8 কেজি ওজনের হেলিকপ্টারটি মঙ্গলের পৃষ্ঠ থেকে উড়ে এদিকে ওদিকে যায় এবং 40 সেকেন্ড পর সফলভাবে অবতরণ করে। মঙ্গলে ড্রোন ওড়ানোর এই পরীক্ষা নিয়ে আমি কথা বলছিলাম নাসার বিজ্ঞানী ডক্টর অমিতাভ ঘোষের সঙ্গে। তার কাছে আমি জানতে চাই এই সাফল্যের তাৎপর্য কী। তাৎপর্যটা আমরা ঠিক এক্ষুনি বুঝতে পারবো না, কিন্তু তাৎপর্য আমরা বুঝতে পারবো ধরুন 30 বছর 50 বছর পরে। ধরুন যদি ভাবেন যে পৃথিবীতে যখন এই প্রথম ফ্লাইটটা হয়, এটা হয় 1900-এর গোড়ায়, তখন লোকে ঘোড়া গাড়ি করে যেত, গাড়িও ছিল না। কিন্তু প্রথম যে টেস্ট হয় ওরকম ওই 1903-তে রাইট ব্রাদার্স এটা টেস্ট করে। তখন কিন্তু বোঝা যায়নি যে একদিন সিভিল এভিয়েশন এত বড় একটা সেক্টর হবে, লোকে প্লেনে করে সারা পৃথিবী ঘুরে বেড়াবে, এটা তখন ভাবা যেত না। এখন তাৎপর্যটা এখন বোঝা যাচ্ছে না, কিন্তু আমি বলতে পারি আপনার কি কি হতে পারে। একটা হচ্ছে খুব শর্ট অ্যাম্বিশন। এই যে রোভার মিশন গুলো দেখছেন, রোভার মিশন যতটা ডিস্টেন্স যেতে পারে একটা দিনে, এটা হচ্ছে ভীষণ লিমিটেড ডিস্টেন্স যেতে পারে। কেননা আমাদের কাছাকাছি রাস্তা, কি রাস্তা দিয়ে রোভারটা যাবে সেটাতে হ্যাজার্ড আছে কিনা সেটা আমাদের অজানা। এরকম যদি একটা হেলিকপ্টার গিয়ে ছবি তুলে আনতে পারতো কাছের জায়গাটার, তাহলে হয়তো এই ডিস্টেন্স অনেক বাড়তে পারে। দ্বিতীয়ত ওই হেলিকপ্টারটা গিয়ে এরকম জায়গায় আছে রোভার যেতে পারছে না, ধরুন খুব স্টিপ হিল কিংবা একটা স্টিপ জায়গায় নামতে পারছে না, সেখানে হেলিকপ্টারটা গিয়ে সায়েন্টিফিক অ্যানালিসিস করে আনতে পারে কিংবা একটা পাথর ফিরিয়ে আনতে পারে। ওখানে একটা হেলিকপ্টার উড়ানো অন্য আরেকটা গ্রহে, মঙ্গল গ্রহে, যেটা পৃথিবীর আবহাওয়া বা পৃথিবীর পরিবেশের চাইতে একেবারে আলাদা, সেখানে একটা ড্রোন ওড়ানো, হেলিকপ্টার ওড়ানো, এটা কতখানি চ্যালেঞ্জ ছিল? এটা ভীষণই চ্যালেঞ্জ। ডেন্সিটি যে অ্যাটমসফিয়ারের ওটা হচ্ছে 1% পৃথিবীর তুলনায়। হ্যাঁ, তাহলে 10 ফিট যে ড্রোনটা উড়েছে সেইটার তুলনা হচ্ছে পৃথিবীতে একটা হেলিকপ্টারকে মাউন্ট এভারেস্ট মানে 30,000 ফিট উঁচুতে কিংবা 80,000 ফিট উঁচুতে ওড়ানো। তো হেলিকপ্টার ইউজুয়ালি অত উঁচুতে ওড়ে না। হ্যাঁ, আমরা যে বোয়িং 747-এ যাই সেইগুলো 30,000 ফিটে যায়। আর খুব ডেভেলপ মিলিটারি এয়ারক্রাফট যেমন আমেরিকার SR-71 সেইগুলো 80,000 ফিটে যায় জিনিস। পৃথিবী থেকে মঙ্গল গ্রহের দূরত্ব হচ্ছে 300 মিলিয়ন কিলোমিটার, মানে 30 কোটি কিলোমিটার। তো এত দূরে একটা হেলিকপ্টার পৃথিবী থেকে রেডিও সিগন্যাল দিয়ে সেটাকে নিয়ন্ত্রণ করা, জয়স্টিক দিয়ে ভিডিও গেমের মতো, এটা কিভাবে করা সম্ভব হলো? প্রথমে এখান থেকে যে অরবিটার যাচ্ছে চারিদিকে মঙ্গলে, সিগন্যালটা সেখানে গেছে, সেখান থেকে রোভারে গেছে, আর রোভার থেকে হেলিকপ্টারে গেছে। ডিরেক্ট কমিউনিকেশন সম্ভব হতো, কিন্তু অত কমপ্লেক্স না করে এটা সোজা পদ্ধতিতে হয়েছে। আর ঠিক জয়স্টিক দিয়ে হয়নি কন্ট্রোলটা, কেননা রেডিও সিগন্যালটা যেতেই আপনার অনেক সময় লেগে যাবে।
হ্যাঁ, তা আপনি রেসপন্ড করতে পারবেন না, কেননা যদি ধরুন হেলিকপ্টারটা ডান দিকে যাচ্ছে আর আপনি চাইছেন বাঁ দিকে যাবে, ওই ডান দিকে যাচ্ছে ওইটা জানতে জানতে আপনার 15 মিনিট, আবার আপনি বললেন যে ঠিক আছে এবার বাঁ দিকে চলো, সেইটা সিগন্যালটা পাঠাতে 15 মিনিট। তো তাহলে তাহলে কিভাবে এটা করা হয়েছে, কিভাবে? তাহলে প্রি প্রোগ্রামড করে দিলেন, প্রি প্রোগ্রামড একটা সিকোয়েন্স এক্সিকিউট করতে বললেন হেলিকপ্টারটাকে, বলে দিলেন যে ঠিক আছে এইভাবে চেষ্টা করবে, এরকম করে এতটা উঠবে, যদি তোমার মনে হচ্ছে তুমি তাড়াতাড়ি ডান দিকে চলে যাচ্ছ তাহলে অটো কারেক্ট করবে, এরকম করে একটা অটোমেটেড সিকোয়েন্স পাঠানো হয়েছে যে এই জিনিসটা এক্সিকিউট করো, আর তারপরে সেই প্রোগ্রাম অনুযায়ী এটা চলেছে। এই হেলিকপ্টার দিয়ে মঙ্গল গ্রহে নাসার ভবিষ্যৎ পরিকল্পনা কি, আর কি করবে? এইটা যে সাকসেসফুল হলো, এটা হচ্ছে একটা টেকনোলজি ডেমনস্ট্রেশন ছিল, তো এরপরেই ঠিক হবে আর কি কি করা যেতে পারে। তার মানে আপনি কতটা উঁচু অব্দি ওঠা যেতে পারে, কতটা দূর অব্দি যাওয়া যেতে পারে, এর উপরে নির্ভর করবে ফিউচার অ্যাপ্লিকেশন। এই ইনজেনুইটি আরো 2-3 বার উঠবে টু পুশ দ্য লিমিটস। এখন তো শুধু 3 মিটার অব্দি গেছে, আর একটু উঁচুতে চেষ্টা করবে যেতে, আর একটু বেশিক্ষণ উঠতে চেষ্টা করবে। তো প্রথমে হয়তো এর পরে আরেকটা ডেভেলপড হেলিকপ্টার হয়তো নাসা পাঠাতে পারে, যে এক্সপ্লোর করবে যে হোয়াট ইজ দ্য লিমিটস অফ ফ্লাইট, হোয়াট ইজ দ্য ইঞ্জিনিয়ারিং লিমিটস অফ দ্য ফ্লাইট। তারপরে একটা হয়তো বসে একটা ভাবনা চিন্তা হবে যে গিভেন এই ইঞ্জিনিয়ারিং প্যারামিটার্স এটা কিভাবে কাজে লাগাতে পারে। বলছিলেন নাসার বিজ্ঞানী ডক্টর অমিতাভ ঘোষ। আন্তর্জাতিক জ্বালানি সংস্থা IEA বলছে, এবছর সারা বিশ্ব যখন করোনা ভাইরাস মহামারী কাটিয়ে উঠবে তখন জ্বালানি থেকে কার্বন ডাইঅক্সাইড নির্গমনের মাত্রা উল্লেখযোগ্য পরিমাণে বেড়ে যাবে। তারা বলছেন এর পেছনে প্রধান ভূমিকা পালন করবে এশিয়াতে কয়লার ব্যবহার। সারা বিশ্ব কয়লার চাহিদা 4.5% বৃদ্ধি পাবে। তবে এর পাশাপাশি নবায়নযোগ্য জ্বালানির ব্যবহারও বাড়ছে। ধারণা করা হচ্ছে এবছর সারা বিশ্বে বিদ্যুতের মোট চাহিদার 30% আসবে পরিবেশের ক্ষতি করে না এমন জ্বালানি থেকে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর এই প্রথম জ্বালানির চাহিদা ছিল সবচেয়ে কম। এর পেছনে মূল কারণ করোনা ভাইরাস মোকাবেলায় জারি করা লকডাউন। ফলে 2020 সালে কার্বন নির্গমনও কমে গেছে 6%। অনেকেই আশা করেছিলেন মহামারী শেষ হয়ে যাওয়ার পরেও হয়তো এই পরিবর্তন অব্যাহত থাকবে, কিন্তু IEA বলছে বাস্তবে আসলে সেরকম কিছু হবে না। জ্বালানির চাহিদা বাড়ছে উন্নয়নশীল বিশ্বে, আর এতে কয়লা পালন করছে মুখ্য ভূমিকা। গত বছর সারা বিশ্বে এর ব্যবহার 4% হ্রাস পেলেও এবছর সেটি 4.5% বেড়ে যাবে বলে ধারণা করা হচ্ছে। সংস্থাটি বলছে সবচেয়ে বেশি কয়লার ব্যবহার হবে এশিয়ায়, আর চীনেই হবে সবচেয়ে বেশি। IAEA এর নির্বাহী পরিচালক ফাতি বিরল বলছেন, কয়লার ব্যবহার বেড়ে যাওয়ার কারণে কার্বন নির্গমন এবছর 150 কোটি টন বাড়বে। সেটা হবে করোনা ভাইরাস মহামারীর সংকট কাটিয়ে অর্থনীতিকে চাঙ্গা করার চেষ্টার কারণে। এরই সঙ্গে শেষ করছি এ সপ্তাহের বিজ্ঞানের আসর। পরিবেশন করলেন মিজানুর রহমান খান। বিজ্ঞানের আসরের এই পর্বটি এবং আজকের পুরো পরিক্রমা অনুষ্ঠানটি আবার শুনতে চাইলে আমাদের ওয়েবসাইটে গিয়ে শুনতে পারেন। আগামী 24 ঘন্টা অনুষ্ঠানটি আমাদের সাইটে থাকবে। আমাদের সাইটের ঠিকানা www.bbcbangla.com। অধিবেশন শেষ করার আগে খবরের প্রধান অংশগুলো আপনাদের আরেকবার জানিয়ে দিচ্ছি। প্রেসিডেন্ট পুতিন হুঁশিয়ার করেছেন, কোনো দেশ রাশিয়ার সাথে আচরণের সীমা লঙ্ঘন করলে তাকে অনুশোচনা করতে হবে। জাতির উদ্দেশ্যে তার এক ভাষণে তিনি বলেন যে রাশিয়া যখন অন্য দেশের সাথে সম্পর্ক ভালো করতে চাইছে তখন কিছু দেশ রাশিয়ার সাথে বিরোধ তৈরি করতে তৎপর। যুক্তরাষ্ট্রের অ্যাটর্নি জেনারেল ঘোষণা দিয়েছেন, মিনিয়াপোলিস পুলিশ বিভাগের কর্মকাণ্ডে সংবিধান লঙ্ঘনের প্রবণতা রয়েছে কিনা তা তদন্ত করা হবে। আর রপ্তানি নিষেধাজ্ঞা সত্ত্বেও ভারত থেকে কোভিড ভ্যাকসিন পেতে বাংলাদেশ জোর কূটনৈতিক তৎপরতা শুরু করেছে বলে পররাষ্ট্রমন্ত্রী বলেছেন।
এরই সাথে শেষ করছি আজকের পরিক্রমা। আমাদের পরবর্তী অধিবেশন আগামীকাল বাংলাদেশের সন্ধ্যে 7:30, ভারতের 7টায় শুনবেন আশা করি। আমি শাকিল আনোয়ার আজকের মতো এখানেই বিদায় চাইছি।